আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটি হতে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি এই সাবজেক্টটির অধ্যায় 9-এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। অধ্যায় 9-এ রয়েছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা আমরা যা শিখব: 4 বিট সাবট্রাক্টর সার্কিটের কার্যপ্রণালী, পেরিটি জেনারেটর ও পেরিটি ডিটেক্টর সার্কিটের কার্যপ্রণালী, 4 বিট বিসিডি অ্যাডারের কার্যপ্রণালী, মাল্টিপ্লায়ার ও ডিভাইজরের কার্যপ্রণালী, কম্বিনেশনাল লজিক সার্কিটের প্রয়োগ। শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমেই একটি 4 বিট সাবট্রাক্টর সার্কিটের কার্যপ্রণালী আলোচনা করব। সাবট্রাক্টর হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা 2 বা ততোধিক বাইনারি বিটকে বিয়োগ করতে পারে। আর যে সাবট্রাক্টর সার্কিটের মাধ্যমে 4 বিটের 2টি বাইনারি সংখ্যা বিয়োগ করা যায় তাকে 4 বিট সাবট্রাক্টর বলা হয়। শিক্ষার্থীরা, চিত্রে এখানে একটি 4 বিট টুস কমপ্লিমেন্ট অ্যাডার সাবট্রাক্টর সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটটি 2টি বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে, আবার 2টি বাইনারি সংখ্যাকে বিয়োগও করতে পারে। এই সার্কিটটিতে দেখো 4টি ফুল অ্যাডার ব্যবহার করা হয়েছে এবং 2 ইনপুট বিশিষ্ট 4টি এক্সক্লুসিভ অর গেট ব্যবহার করা হয়েছে। আর এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এম হলো মোড কন্ট্রোল, অর্থাৎ এই এম দ্বারা নিয়ন্ত্রণ করা হবে সার্কিটটি কি অ্যাডার হিসাবে কাজ করবে নাকি সাবট্রাক্টর হিসাবে কাজ করবে। এই এম এর মান যদি 1 দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা এই সার্কিটটি একটি 4 বিটের টুস কমপ্লিমেন্ট সাবট্রাক্টর সার্কিট হিসাবে কাজ করবে। আর যদি এম এর মান 0 দেওয়া হয় তাহলে এটি একটি 4 বিটের অ্যাডার সার্কিট হিসাবে কাজ করবে। এখন শিক্ষার্থীরা, আমরা দেখব যে এই সার্কিটটি কিভাবে সাবট্রাক্টর হিসাবে কাজ করে। আমরা ধরে নিলাম একটি বাইনারি সংখ্যা এ, যাতে 4টি বিট রয়েছে, A3, A2, A1, A0। এই 4 বিটের বাইনারি সংখ্যা এ হতে আমরা 4 বিটের আরেকটি বাইনারি সংখ্যা বি, যার 4টি বিট হলো B3, B2, B1, B0 কে এই সার্কিটের মাধ্যমে টুস কমপ্লিমেন্ট মেথডে বিয়োগ করব। তাহলে শিক্ষার্থীরা, এখানে দেখো এই 4 বিটের এ বাইনারি সংখ্যাটিকে সরাসরি 4টি ফুল অ্যাডারে প্রয়োগ করা হয়েছে, আর এই বি সংখ্যাটির 4টি বিটকে এক্সক্লুসিভ অর গেটের দেখো 4টি ইনপুটে প্রয়োগ করা হয়েছে। আর এখানে মোড কন্ট্রোলকে 4টি এক্সক্লুসিভ অর গেটেরই অন্য 4টি ইনপুটে প্রয়োগ করা হয়েছে। এখন শিক্ষার্থীরা, যেহেতু আমরা এই সার্কিটটিকে দিয়ে বিয়োগের কাজ করব, এই জন্য আমরা এম এর মান 1 দিব। তাহলে শিক্ষার্থীরা, এই এম এর 1 মান এই এক্সক্লুসিভ অর গেটের এই ইনপুটে আসবে, এখানে আসবে, এখানে এবং এখানে। তাহলে এখন ধরো আমি এই B0-র মান সাপোজ আমরা 1 যদি দেই, তাহলে এখানে 1, এখানে 1। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে 0 পাবো, অর্থাৎ এই B0-র মান 1 হলে এখানে কি পাচ্ছি? 0। অর্থাৎ এই B0-র ইনভার্টেড মান আমরা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে পাচ্ছি।
তাহলে শিক্ষার্থীরা একইভাবে এই B1 এরও ইনভার্টেড মান এখানে পাবো, B2 এর ইনভার্টেড মান এখানে পাবো এবং B3 এরও ইনভার্টেড মান আমরা এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে পাবো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই বি বাইনারি সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্টকৃত মানে আমরা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে পাচ্ছি। এখন একে আমরা কিভাবে টুস কমপ্লিমেন্টে রূপান্তরিত করব? এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এম এর মান 1, এই 1 কিন্তু এই ফুল অ্যাডার অর্থাৎ এই যে ডানের ফুল অ্যাডারের এই ক্যারি ইনপুটে কিন্তু 1 আসবে। ফলে এই 1 এই ফুল অ্যাডারের সাথে যুক্ত হবে হয়ে এখানে যে বি এর যে ওয়ান্স কমপ্লিমেন্টকৃত আমরা মান পেলাম তার সাথে 1 যোগ হয়ে তাকে টুস কমপ্লিমেন্টে রূপান্তরিত করবে। ফলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এই 4টি ফুল অ্যাডারেই বি এর টুস কমপ্লিমেন্টকৃত মান প্রয়োগ হচ্ছে। এখন এক্ষেত্রে দেখো এই 4টি ফুল অ্যাডার কিন্তু একটি 4 বিট প্যারালাল অ্যাডার হিসাবে কাজ করবে। তাহলে শিক্ষার্থীরা এই 4টি ফুল অ্যাডারের যে সাম আউটপুটে আমরা কি পাবো? দুইটি বাইনারি সংখ্যার অর্থাৎ এ এবং বি এর টুস কমপ্লিমেন্টকৃত সংখ্যার বাইনারি যোগফল আমরা এই S3, S2, S1, S0 সাম আউটপুটে পাবো। আর এই যে এখানে যে S3, S2, S1, S0 তে যে যোগফল পাবো এটি হবে ওই সংখ্যা দুইটির নির্ণেয় বিয়োগফল। এক্ষেত্রে শিক্ষার্থীরা এই C4 হলো এই সর্ববামের ফুল অ্যাডারের সর্বশেষ বামের ক্যারি। এই ক্যারি যদি C4 এর মান যদি 1 হয় তাহলে তাকে বাদ দিতে হবে, কেননা আমরা জানি যে টুস কমপ্লিমেন্ট মেথডে সর্ববামের ক্যারি 1 হলে তাকে বাদ দিতে হয়। আর শিক্ষার্থীরা যদি এই C4 এর মান 0 হয় তাহলে কি হবে? আমরা এখানে যে মানটা পাবো S3, S2, S1, S0 এর আবার কি করতে হবে? একে টুস কমপ্লিমেন্ট করতে হবে এবং ওই সংখ্যাটির আগে নেগেটিভ সাইন হবে, অর্থাৎ এই বিয়োগফল নির্ণয় বিয়োগফল হবে ঋণাত্মক। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম এই সার্কিটটি কিভাবে 4 বিট টুস কমপ্লিমেন্ট সাবট্রাক্টর সার্কিট হিসাবে কাজ করে। এবার আমরা দেখব কিভাবে সার্কিটটি অ্যাডার হিসাবে কাজ করবে। এখানে তাহলে কি করতে হবে শিক্ষার্থীরা? এম এর মান আমরা 0 দিব। যখন এম এর মান 0 দিব, দেখো এখানে 0, এখানে 0, এখানে এবং এখানে এই 4টি এক্সক্লুসিভ অর গেটের এই ইনপুটেই আমরা কি পাবো? 0। এখন শিক্ষার্থীরা ধরো এই B0 এর মান যদি আমি এখানে 1 দিই তাহলে কিন্তু এই দেখো এক্সক্লুসিভ অর গেটের একটি ইনপুট 1 আর এটি 0, তাহলে আউটপুটে আমি কি 1 পাবো। অর্থাৎ এই B0 এর মান সরাসরি আমরা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে পাবো। তাহলে B1 এর মান আমি এখানে পাবো সরাসরি, B2 এর মান এখানে পাবো এবং B3 এর মান এখানে পাবো। অর্থাৎ এই 4 বিটের বি বাইনারি সংখ্যাটি সরাসরি এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে যাবে এবং এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুটের মান আবার দেখো এখানে ফুল অ্যাডারে যুক্ত হয়েছে। আর এখানে দেখো এই 4 বিটের এ বাইনারি সংখ্যাটি কিন্তু ফুল অ্যাডারের অন্য ইনপুটে দেওয়া হয়েছে। তাহলে এখন শিক্ষার্থীরা আমরা কি A4 বিটের বাইনারি সংখ্যা এবং B4 বিটের বাইনারি সংখ্যাটির যোগফল আমরা এই ফুল অ্যাডারগুলির সাম আউটপুটে পাবো। এক্ষেত্রে শিক্ষার্থীরা এই C4 ক্যারির মান যদি 1 হয় তাহলে কিন্তু তা যোগফল হিসাবে কাউন্ট হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে সার্কিটটি একটি টুস কমপ্লিমেন্ট অ্যাডার সাবট্রাক্টর হিসাবে কাজ করে। এবার শিক্ষার্থীরা আমরা একটি 4 বিট টুস কমপ্লিমেন্ট অ্যাডার সাবট্রাক্টর সার্কিটই দেখিয়েছি, তবে আগে যেখানে আমরা 4টি ফুল অ্যাডার ব্যবহার করেছিলাম এবার আমরা 7483 একটি 4 বিট প্যারালাল আইসি ব্যবহার করে আমরা এই 4 বিট টুস কমপ্লিমেন্ট অ্যাডার সাবট্রাক্টর সার্কিট তৈরি করেছি। এই সার্কিটটি কিন্তু দেখো এডিশন এবং সাবট্রাকশন অর্থাৎ দুইটি কাজের জন্যই ব্যবহৃত হবে। এখানে আমরা দেখাবো যে এই সার্কিটটি কিভাবে সাবট্রাকশন প্রক্রিয়া সম্পন্ন করবে। আমরা ধরে নিলাম A 4 বিটের বাইনারি সংখ্যা এবং B আরেকটি 4 বিটের বাইনারি সংখ্যা, এর মান হলো 0110 এবং এখানে B এর মান হলো 0011।
তাহলে শিক্ষার্থীরা আমরা এই সার্কিটের মাধ্যমে এ থেকে বি কে বিয়োগ করব। তাহলে এর 4টি বিটকে আমরা সরাসরি এই 7483 আইসির 4টি পিনে দিয়ে দিব। আর এই বি এর 4টি বিট 0011 কে এক্সক্লুসিভ অর গেটের ইনপুটে দিলাম। আর যেহেতু সার্কিটটি সাবট্রাক্টর হিসাবে কাজ করবে, এর জন্য এম এর মান হবে 1, এই এম এর মান 1, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 আসবে। এখন দেখো যেহেতু এখানে 1, এখানেও 1, তাহলে এখানে কি পাবো 0, এখানে 1, এখানে 1, এখানে পাবো 0। দেখো এখানে যেহেতু 0, তাহলে এই B2 এর মান 0, এখানে পাবো 1। আর এখানে যেহেতু 1 আর এখানে 0, তাহলে আউটপুটে কি পাবো 1। অর্থাৎ দেখো এই বি এর মান 0011 আমরা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে পাচ্ছি 1100, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট রূপে পাচ্ছি। এখন শিক্ষার্থীরা এখানে এই যে এম এর 1 মান আবার C0 তে আসবে, এসে এই 1 এই 1100 সাথে যোগ হয়ে এর মান হয়ে যাবে কি 1101, অর্থাৎ এটি টুস কমপ্লিমেন্টে রূপান্তরিত হবে। এখন এই টুস কমপ্লিমেন্টকৃত মানই এই 7483 আইসির 4টি পিনে প্রয়োগ হবে এবং এই 4টি মান এই টুস কমপ্লিমেন্টকৃত মানটি কি হবে, এর এই 4টি মানের সাথে যোগ হয়ে আমরা দেখো আউটপুটে এর যোগফল পাবো। এখানে দেখো C4 এর মান হবে 1, S3 0, S2 0, S1 1 এবং S0 হবে 1। তো শিক্ষার্থীরা যেহেতু আমরা জানি যে টুস কমপ্লিমেন্ট মেথডে যদি ক্যারি এই C4 1 হয় তাহলে একে বাদ দিতে হবে, সুতরাং আমরা একে বাদ দিয়ে দিব। তাহলে এই সার্কিটের মাধ্যমে 0110 হতে 0011 এর যে টুস কমপ্লিমেন্ট মেথডে প্রাপ্ত বিয়োগফল হবে 0011। শিক্ষার্থীরা এবার আমরা প্যারিটি জেনারেটর ও প্যারিটি ডিটেক্টর সার্কিট কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। প্যারিটি জেনারেটর। শিক্ষার্থীরা বাইনারি ডাটাকে যখন ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমে এক স্থান হতে অন্য স্থানে কোনো ওয়্যার বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে ট্রান্সমিট করা হয়, তখন নয়েজ কিংবা অন্য কোনো কারণে ওই ডাটার সাথে নয়েজ মিশে গিয়ে রিসিভার টার্মিনালে ডাটাটি পৌঁছে এবং এই রিসিভারের যে ডাটাটি পৌঁছে তাতে অনেক সময় ভুল পরিলক্ষিত হয়। এখন এই কারণে শিক্ষার্থীরা এই ভুল নির্ণয় করার জন্য ট্রান্সমিটার হতে একটি অতিরিক্ত বিট মূল ডাটার সাথে ট্রান্সমিট করা হয়। এই অতিরিক্ত বিটটিকে বলা হয় প্যারিটি বিট। আর এই প্যারিটি বিট যে ডিজিটাল সার্কিটের সাহায্যে তৈরি করা হয় তাকেই বলা হয় প্যারিটি জেনারেটর। শিক্ষার্থীরা আমরা অধ্যায় 3-এ পড়েছি যে প্যারিটি 2 প্রকার, যথা জোড় প্যারিটি বা ইভেন প্যারিটি এবং বিজোড় প্যারিটি বা অড প্যারিটি। জোড় প্যারিটি বা ইভেন প্যারিটি, যখন কোনো কোড গ্রুপে প্যারিটি বিট সহ 1 এর সংখ্যা জোড় সংখ্যক হয় তখন তাকে জোড় প্যারিটি বলা হয়। বিজোড় প্যারিটি, যখন কোনো কোড গ্রুপে প্যারিটি বিট সহ 1 এর সংখ্যা বিজোড় সংখ্যক হয় তখন তাকে বিজোড় প্যারিটি বলা হয়। তাহলে শিক্ষার্থীরা যে প্যারিটি জেনারেটরের মাধ্যমে ইভেন প্যারিটি বা জোড় প্যারিটি তৈরি করা হয় তাকে বলা হয় ইভেন প্যারিটি জেনারেটর, আর যে প্যারিটি জেনারেটরের মাধ্যমে বিজোড় প্যারিটি বা অড প্যারিটি তৈরি করা হয় তাকে বলা হয় অড প্যারিটি জেনারেটর। শিক্ষার্থীরা এখানে চিত্রে একটি ইভেন প্যারিটি জেনারেটরের সার্কিট দেখানো হয়েছে। দেখো এতে 3টি এক্সক্লুসিভ অর গেট ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখো এ বি সি ডি এই ইভেন প্যারিটি জেনারেটরের 4টি ইনপুট। এখন শিক্ষার্থীরা আমরা 4 বিটের একটি ডাটাকে যদি ট্রান্সমিটার হতে রিসিভারে ট্রান্সমিট করতে চাই তাহলে তার সাথে যে আমরা প্যারিটি বিট দিব তার জন্য আমরা এই ইভেন প্যারিটি জেনারেটরটি তৈরি করেছি। এখন এখানে দেখো আমরা ধরে নিলাম এই 4 বিটের ডাটা যাকে আমরা ট্রান্সমিট করব সেই ডাটাটি হলো 1111, অর্থাৎ এখানে 4টি 1 জোড় সংখ্যক 1 রয়েছে। তাহলে এক্ষেত্রে এই 4টি 1কে আমরা এ বি সি ডি ইনপুটে দিব।
এবং এই 4টি মূল ডাটা বিটের মাধ্যমে আমরা প্যারিটি বিটটি তৈরি করব। তাহলে শিক্ষার্থীরা, যেহেতু এটি একটি ইভেন্ট প্যারিটি জেনারেটর, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই আউটপুটে যে প্যারিটি বিট পাবো সেটি কি হবে? 0। কেন 0 হবে? দেখো, যেহেতু এখানে জোড় সংখ্যক ইনপুট 1 রয়েছে, তাহলে আমার অবশ্যই এখানে 0 হতে হবে। যদি এখানে 1 হয় তাহলে কিন্তু এটি অড প্যারিটি হয়ে যাবে, কারণ বিজোড় সংখ্যক 1 হয়ে যাবে। তা এই কারণে এখানে প্যারিটি বিট 0 হবে। তাহলে এখন শিক্ষার্থীরা আমরা দেখব কিভাবে এই প্যারিটি বিটটি 0 উৎপন্ন হয়। এখানে দেখো, এ এবং বি এর মান 1, এখানে 1, এখানে 1, এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে আমরা কি পাবো? 0। এই সি এর 1 এখানে আসবে, তাহলে এই গেটের আউটপুটে আমরা পাবো 1। আর এই ডি এর 1 এখানে আসলো, 1 1, এই গেটের আউটপুটে আমরা কি পাবো? 0। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইভেন্ট প্যারিটি জেনারেটর সার্কিট কাজ করে। এবার শিক্ষার্থীরা, চিত্রে একটি অড প্যারিটি জেনারেটরের সার্কিট দেখানো হয়েছে। লক্ষ্য করো, আগের সার্কিটের সাথে একদম মিল, শুধু একটু পার্থক্য, এখানে এক্সক্লুসিভ অর গেট আর এখানে এক্সক্লুসিভ নর গেট ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখো, অরিজিনাল ডাটা বিট দেওয়া হয়েছে কি? 1 1 1 1, অর্থাৎ এই 4 বিটের এই 1 1 1 1 এই ডাটাটিকে ট্রান্সমিট করা হবে। এখন আমরা একে কি অড প্যারিটি হিসাবে ট্রান্সমিট করব। তাহলে শিক্ষার্থীরা, প্যারিটি বিটটি কি হবে? প্যারিটি বিটটি কিন্তু অবশ্যই 1 হবে। দেখো, এখানে 1 দেখানো হয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই অড প্যারিটি জেনারেটর 1 উৎপন্ন করে। এখানে দেখো, এ বির মান 1, তাহলে এখানে আমি 0 পাবো। আর সি এর 1 মান এখানে আসলো, তাহলে এখানে পাবো কি? 1। এই ডি এর 1 মান এখানে আসলো, 1 1, এটি কিন্তু এক্সক্লুসিভ নর গেট, তাহলে আউটপুটে কিন্তু আমি 1 পাবো। তাহলে শিক্ষার্থীরা, এভাবেই এই অড প্যারিটি জেনারেটর কাজ করে থাকে। প্যারিটি ডিটেক্টর সার্কিট। শিক্ষার্থীরা, প্যারিটি ডিটেক্টর সার্কিটের কাজ হলো যে ট্রান্সমিটার হতে প্যারিটি বিট সহ যে মূল ডাটা রিসিভারে এসে পৌঁছে, তাতে কোনো ভুল আছে কিনা বা তথ্যটি সঠিক কিনা তা চেক করাই হলো প্যারিটি ডিটেক্টর সার্কিটের কাজ। এখানে দেখো, চিত্রে 8 বিটের একটি প্যারিটি ডিটেক্টর বা চেকার সার্কিট দেখানো হয়েছে। এটি ইভেন এবং অড দুই ধরনের প্যারিটি ডিটেক্টর বা চেকার হিসাবেই কাজ করবে। শিক্ষার্থীরা দেখো, এই সার্কিটটির ইনপুটে দেখো, বিট 0 থেকে বিট 7 পর্যন্ত মোট 8টি ইনপুট দেখানো হয়েছে। অর্থাৎ যদি ট্রান্সমিটার হতে 8 বিটের ডাটা ট্রান্সমিট করা হয়, তাহলে এই ধরনের এই প্যারিটি চেকারের এই ইনপুটে এসে 8 বিট প্রবেশ করবে। এখন শিক্ষার্থীরা দেখো, এর ইনপুটে যদি আমার এই সিগন্যালটি প্রবেশ করে, দেখো 0 1 0 1 0 1 0 1, এখানে দেখো 4টি 1 রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যক 1 রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, ইভেন প্যারিটির আউটপুট কিন্তু চেকারের আউটপুট হলো কি? এটি। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে 0 উৎপন্ন হবে। আর যদি এই ডাটা দেখো 1 1 0 1 0 1 0 1, এখানে 5টি 1 রয়েছে, এই ডাটা যদি এই ইনপুটে প্রবেশ করে, তাহলে এই ইভেন্ট প্যারিটির এই আউটপুটে কি? 1 উৎপন্ন হবে। যদি 1 এর পরিবর্তে 0 উৎপন্ন হয়, তাহলে কিন্তু বুঝতে হবে এখানে যে ডাটা এসেছে তাতে ভুল রয়েছে। এবার শিক্ষার্থীরা দেখো, এই ইভেন্ট প্যারিটির এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে একটা নট গেট ব্যবহার করে একে অড প্যারিটিতে রূপান্তর করা হয়েছে। এটি কিভাবে কাজ করবে? যখন এই ডাটাটি এখানে প্রবেশ করবে, তখন এর আউটপুটে কি উৎপন্ন হবে শিক্ষার্থীরা? যেহেতু এটি অড প্যারিটি চেকার হিসাবে কাজ করবে, তাহলে এর আউটপুটে কি? 1 উৎপন্ন হবে। আর যদি এই নিচের ডাটাটি এখানে প্রবেশ করে, তাহলে এখানে 0 উৎপন্ন হবে। 4 বিট বিসিডি অ্যাডারের কার্যপ্রণালী। শিক্ষার্থীরা, আমরা জানি যে বিসিডি কোড কি? যে কোনো ডেসিমেল সংখ্যার 4 বিট, প্রতিটি ডিজিটের 4 বিট বাইনারি হলো বিসিডি কোড। তো যে সার্কিটের মাধ্যমে বিসিডি কোডের যোগ নির্ণয় করা হয় তাকে বিসিডি অ্যাডার বলা হয়। এই সার্কিটটি মূলত 2টি কাজ সম্পন্ন করে থাকে। এক, এই সার্কিটটি 2টি 4 বিটের বিসিডি কোডের গ্রুপের যোগফল সাধারণ বাইনারি নিয়মে নির্ণয় করে।
আর এই বাইনারি যোগফল নির্ণয় করার পর নির্ণয় করে যে যোগফলের মান ডেসিমেল 9 অর্থাৎ বাইনারি 1001 এর চেয়ে বেশি কিনা। যদি যোগফল 1001 এর চেয়ে বেশি হয় তাহলে তখন এই সার্কিটটি তার সাথে 6 এর বাইনারি 0110 যোগ করে থাকে। শিক্ষার্থীরা এখানে দেখো চিত্রে একটি 4 বিট বিসিডি অ্যাডারের সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটটিতে দেখো এই 7483 4 বিটের একটি প্যারালাল বাইনারি অ্যাডার এবং এখানেও 7483 4 বিটের আরেকটি প্যারালাল বাইনারি অ্যাডার ব্যবহার করা হয়েছে। আর এখানে কিছু কম্বিনেশনাল লজিক গেট ব্যবহার করে কম্বিনেশনাল লজিক সার্কিট তৈরি করা হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে দেখব যে কিভাবে সার্কিটটি বিসিডি অ্যাডার হিসাবে কাজ করে। আমরা উদাহরণস্বরূপ ধরে নিলাম যে 8 এবং 6 দুটি ডেসিমেল সংখ্যাকে আমরা বিসিডি অ্যাডারের সাহায্যে যোগ করব। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু অধ্যায় 3-এ শিখেছি যে কিভাবে ডেসিমেল সংখ্যাকে বিসিডি কোডের মাধ্যমে যোগ করা হয়। সেক্ষেত্রে দেখো কি করতে হয়, 8 এর বিসিডি কোড হলো 1000 লিখব এবং 6 এর বিসিডি কোড হলো 0110 লিখে আমরা এই সংখ্যা দুটিকে বাইনারি যোগ করব। তাহলে আমরা যোগফল দেখো কত পেলাম, 1110। এর মান কিন্তু কত, ডেসিমেল 14, অর্থাৎ যোগফল 9 এর বেশি। তাহলে শিক্ষার্থীরা কি করতে হবে, এখন এর সাথে এই 6 এর কি 4 বিট বাইনারি 0110 যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করলাম, যোগ করে বিসিডি যোগফল কত পেলাম, এখানে দেখো 00101। এখানে শিক্ষার্থীরা দেখো 0100 4 বিটকে নিয়ে নিলাম, তাহলে এই 4 বিটের মান কত হবে, ডেসিমাল 4। আর এখানে শুধু 1 রয়েছে, আমরা এর বাই যদি 3টি 0 বসাই তাহলে কি হবে, 0001 4 বিট, অর্থাৎ এর ডেসিমাল হবে 1। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পেলাম কি যে 8 এবং 6 ডেসিমাল সংখ্যা দুটির ডেসিমাল যোগফল হলো 14 আর এর বিসিডি যোগফল কত, 10100। এখন শিক্ষার্থীরা এই উদাহরণটি আমরা কি এই সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করব। এখানে দেখো শিক্ষার্থীরা এই আইসিটিকে অ্যাডার 1 এবং একে অ্যাডার 2 বলা হয়েছে। এই দুইটি আইসিডি কিন্তু সিইন ক্যারি ইনপুট রয়েছে, একে 0 রাখতে হবে এবং অলওয়েজ একে 0 করে রাখতে হবে। এবং এর দেখো A3 A2 A1 A0 এই 4টি ইনপুটে আমরা 8 এর বিসিডি কোড 100 দিব আর B3 B2 B1 B0 এই 4টি ইনপুটে আমরা এই 6 এর বিসিডি কোড 0110 প্রয়োগ করব। তাহলে শিক্ষার্থীরা এটি একটি 4 বিট বাইনারি অ্যাডার। এ কি করবে, এই দুটি বাইনারি সংখ্যাকে যোগ করবে। তাহলে যোগফল আমরা কোথায় পাবো, দেখো এখানে এই S3 S2 S1 S0 তে আমরা যোগফল পাবো কত, 1110 আমরা যোগফল পাবো। এখন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কি যোগফলের মান কত, 9 এর বেশি। তাহলে শিক্ষার্থীরা এর সাথে কি 6 এর কি বাইনারি 0110 যোগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আরেকটি 4 বিটের বাইনারি অ্যাডার লাগবে। এই কারণে এখানে আমরা আরেকটি 4 বিটের বাইনারি অ্যাডার ব্যবহার করেছি। দেখো এই যে সাম 1110 কে আমরা দেখো এই A3 A2 A1 A0 এই 4টি ইনপুটে আমরা দিয়ে দিয়েছি, প্রয়োগ করেছি। এখন আমরা এর সাথে কি যোগ করব, 0110 আমরা এই বি ইনপুটে দিব। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে কিভাবে এখানে 0110 আসে, এটা আমরা দেখব। এখন এখানে দেখো এই যে কিছু লজিক গেট আমরা ব্যবহার করেছি। এই অ্যান্ড গেটের ইনপুটে দেখো কি আছে, S3 এবং S2 এসেছে 11, তাহলে এর আউটপুট হবে 1। এর দেখো ইনপুটে কি এসেছে, S3 এবং S1 11, তাহলে আউটপুট হবে 1। এই দুটি 1, এখানে হবে 1, এখানে 1 আসলো। আর ক্যারি যেহেতু 0 এখানে 0, এটি যেহেতু অর গেট এর আউটপুট হবে 1, অর্থাৎ জেড এর মান 1। এই 1 দেখো কোথায় চলে আসছে, এই B2 এবং B1 এ। তাহলে এই দুটি ইনপুটের মান হয়ে গেল কি 1 1। আর এই B3 এবং B0 কিন্তু শর্ট করে গ্রাউন্ড করা আছে। তাহলে শিক্ষার্থীরা এখানে হবে 0 এখানে হবে 0। তাহলে এই বি ইনপুটে আমরা কি
0110 অর্থাৎ 6 এর বাইনারি পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা এই 4 বিটের এই অ্যাডারটি কি করবে, এই 1110 সাথে এই 0110 কে যোগ করবে। তাহলে যোগ করলে আমরা দেখো এই সাম আউটপুটে কি পাবো, এখানে দেখো 0010 এবং এই ক্যারিতে আমি 1 পাবো। অর্থাৎ আমরা কি এই যে বিসিডি যোগফল এর আউটপুটে পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে এই সার্কিটটি বিসিডি অ্যাডার হিসাবে কাজ করে। শিক্ষার্থীরা এবার আমরা মাল্টিপ্লায়ার এবং ডিভাইজারের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। মাল্টিপ্লায়ার হলো দুইটি বাইনারি সংখ্যা গুণ করার ডিজিটাল সার্কিট, একেই বাইনারি বা ডিজিটাল মাল্টিপ্লায়ার বলা হয়। দেখো শিক্ষার্থীরা এখানে একটি 2 বিটের মাল্টিপ্লায়ার সার্কিট দেখানো হয়েছে। একে আমরা 2 বিট মাল্টিপ্লায়ার কেন বলি, দেখো এটি A1 A0 2 বিটের একটি বাইনারি সংখ্যা এবং B1 B0 2 বিটের আরেকটি বাইনারি সংখ্যা। এই 2 বিটের দুইটি বাইনারি সংখ্যাকে এই সার্কিটের মাধ্যমে আমরা গুণ করতে পারি, এর জন্য একে 2 বিট মাল্টিপ্লায়ার বলা হয়। এখানে এই সার্কিটটিতে দেখো 2টি এক্সক্লুসিভ অর গেট এবং 4টি আর 2টি 6টি অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এখানে দেখো এই A1 এবং B1 হলো প্রায়োরিটি হিসাব করতে হবে, একে হায়ার প্রায়োরিটি হিসাব করতে হবে, এবং A0 এবং B0 কে লোয়ার প্রায়োরিটি হিসাব করতে হবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো A1, এখানে B1, এখানে A0, এখানে B0 দেখানো হয়েছে। আর যখন শিক্ষার্থীরা আমরা A1 A0 নিচে B1 B0 লিখে গুণ করব, তখন আমরা এর গুণ ফলে কিন্তু কি 4টি বিট পাবো। সেই 4টি বিট হলো কি P3 P2 P1 P0, অর্থাৎ এগুলো হলো কি গুণফল। এখন শিক্ষার্থীরা আমরা এই সার্কিটটি 2 বিট মাল্টিপ্লায়ারের ট্রুথ টেবিল এখানে দেখানো হয়েছে। দেখো A1 A2 এখানে B1 B2 ইনপুট দেখানো হয়েছে, আর P3 P2 P1 P0 হলো এর গুণফল যেখানে দেখানো হবে। তো এখানে দেখো আমরা যেহেতু 2 বিটের মাল্টিপ্লায়ার, এখানে আমরা প্রথমেই দেখো A1 এবং A0 কে আমরা কি দিব 00, এরপরে আমি আবার 00 00 00 4বার আমি A1 A0 এর মান 00 দিব, দিয়ে প্রথমে B1 এর মান 0 এবং B0 কে 0 দিব, এরপরে B1 0 B0 1, এখানে 1 এখানে 0, এরপরে দিব দুইটি 1 1। এবার দেখো A1 A0 কে আমি 4 বারে কিভাবে দিব 1 0, দেখো 1 0 1 0 1 0 দিলাম, দিয়ে B1 B0 এর মান আগের মতো 0 0 0 1 1 0 1 1 দিব। এবার শিক্ষার্থীরা A1 এর মান দিব 1 এবং A0 কে 0, এভাবে আমি 4 বার দিব এই 1 0 1 0 1 0 দিয়ে, এবার B1 B0 কে আগের মতো 0 0 0 1 1 0 দিব। দেখো দিয়ে এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে আমরা কি দিলাম A1 1 এবং A0 1, তাহলে 4 বার আবার 1 1 1 1 1 1 দিব, দিয়ে B1 B0 এর মান কি করব 0 0 0 1 1 0 1 1। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে 2টি বিটকে, দেখো এই 2টি বিটকে এখানে A1 A0 B1 B0 2টি এই বিটকে 2 বিটের মাল্টিপ্লায়ারের ইনপুটকে আমরা 16টি উপায়ে সাজাতে পারি এবং 16 উপায়ে এই 2 বিটের বাইনারি সংখ্যা দুটিকে আমরা গুণ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা এই P3 P2 P1 P0 মান আমরা কিভাবে পাবো, দেখো এখানে আমরা কি করব এই 0 0 এর নিচে যদি আমি এই 0 0 লিখে গুণ করি, তাহলে আমরা P3 এর মান পাবো 0, P2 0 P1 0 P0 0। এভাবে দেখো পুরো সার্কিটটি এই ট্রুথ টেবিলটি আমরা এভাবে সাজাবো। অর্থাৎ এখানে দেখো 1 1 এর নিচে যদি আমি 1 1 লিখে বাইনারি গুণ করি, তাহলে আমরা P3 পাবো 1, P2 0 P1 0 এবং P0 পাবো 1। তাহলে শিক্ষার্থীরা 2 বিট মাল্টিপ্লায়ারের ট্রুথ টেবিল হয়ে গেল। এখন শিক্ষার্থীরা এই সার্কিটটি কিন্তু ট্রুথ টেবিল অনুসারেই কাজ করবে। ডিভাইজার, 2টি বাইনারি সংখ্যা ভাগ করা ডিজিটাল সার্কিটকে শিক্ষার্থীরা বাইনারি বা ডিজিটাল ডিভাইজার বা ডিজিটাল ডিভাইডার বলা হয়।
এখানে শিক্ষার্থীরা আমরা একটা উদাহরণ দিয়ে কিভাবে বাইনারি ভাগ করা হয় তা দেখিয়েছি। আমি ধরি a সমান সমান 11010 যাকে ডিভিডেন্ড বলা হয়, এবং b সমান সমান হলো 101 যাকে ডিভাইজার বলা হয়। এখন আমরা এই a কে b দ্বারা ভাগ করে দেখাবো। এখানে দেখো আমি এর মান লিখলাম 11010 এবং একে আমরা b101 দ্বারা ভাগ করব। শিক্ষার্থীরা ভাগের ক্ষেত্রে দেখো যেহেতু এই ডিভাইজারের কে 3টি বিট রয়েছে 101 3টি বিট, তাহলে এখানে ডিভিডেন্ড থেকে অবশ্য মিনিমাম তোমাকে 3টি বিট ধরতে হবে, এই 110 পর্যন্ত ধরতে হবে। ধরে আমরা দেখব যে এই 110 এর মান 101 অর্থাৎ বি এর চেয়ে সমান বা বেশি কিনা। যদি বি এর সমান বা বেশি হয় তাহলে আমরা এই ভাগফলে 1 লিখব। 1 লিখে এই দেখো 1 লিখেছি এবং 1 দিয়ে এই 1 দ্বারা প্রথম এই 1 কে গুণ করব, তাহলে কত পাবো 1। এই 1 দ্বারা 0 কে গুণ করলে শিক্ষার্থীরা আমরা কত পাবো 0। আর এই 1 দ্বারা এবার এই 1 কে গুণ করব, তাহলে কত পাবো গুণফল 1। একে আমরা সি বলেছি। তাহলে শিক্ষার্থীরা 1 দিয়ে 101 কে গুণ করলে কত পেলাম 101। এখানে ভাগফলে কিন্তু 1 হয়ে গেল। এবার শিক্ষার্থীরা পরবর্তী ধাপে আমরা কি করব, এই 110 থেকে 101 আমরা বাইনারি বিয়োগ করব। তাহলে বিয়োগফল কত পেলাম 001 001 পেলাম আমরা। এবার দেখো আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব। এখানে লক্ষ্য করো আমরা কি এই যে 1টাকে কিন্তু এবার কেটে আনবো, নিচে নিয়ে আসলাম, এই 1 কে এখানে নিয়ে আসলাম। এখন এর মান কত হলো 0011। দেখো এর মান কিন্তু 101 এর চেয়ে কিন্তু কম। তাহলে যেহেতু কম শিক্ষার্থীরা এখন কিন্তু আমি এখানে 1 লিখতে পারবো না, কেন এখন ভাগ যাবে না। যেহেতু এই ডিভাইজারের চেয়ে এর মান কম, ভাগ যাবে না, ফলে ভাগ ফলে কিন্তু একটা 0 দিতে হবে। দেখো এই ভাগ ফলে আমি একটা 0 দিব, দিয়ে এবার এই 0 কে নিচে নিয়ে আসবো। দেখো এই 0 কে আমি নিচে নিয়ে আসলাম। এখন এর মান কত হলো 110। এই 110 এর মান কিন্তু 101 এর চেয়ে বেশি। তাহলে শিক্ষার্থীরা এখন কিন্তু আমরা আবার এই ভাগে 1 লিখতে পারবো। তাহলে এখন দেখো আমরা এখানে দেখো এখানে ছিল 10 পর আমি এখানে 1 লিখে ফেললাম। এই 1 দ্বারা এখন দেখো একে আমি যদি গুণ করি তাহলে 1 পাবো, 1 দ্বারা 0 কে গুণ করলে 0, এই 1 দ্বারা 1 কে গুণ করে আমি 1 পেলাম। তাহলে শিক্ষার্থীরা 1 দ্বারা কিন্তু ভাগ হয়ে গেল। এবার আমরা 110 থেকে 101 বিয়োগ করে কত পেলাম 001। এই 001ই হলো রিমাইন্ডার বা ভাগশেষ, আর 101 কে কোইশেন্ট বা ভাগফল বলা হয়। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা এই বাইনারি ভাগ করে থাকি। শিক্ষার্থীরা এখানে ডিভাইজার সার্কিটের একটি ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। কম্বিনেশনাল লজিক সার্কিটের প্রয়োগ। শিক্ষার্থীরা আমরা 9 অধ্যায়ে বিভিন্ন ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে আলোচনা করেছি। কিভাবে কম্বিনেশনাল লজিক সার্কিট গঠন করা হয়, ট্রুথ টেবিল তৈরি করা হয় আমরা জেনেছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা সকলেই কম্বিনেশনাল লজিক সার্কিট কোথায় কোথায় প্রয়োগ হয় তোমরা অবশ্যই বলতে পারবে। দেখো কম্বিনেশনাল লজিক সার্কিটের প্রয়োগ ক্ষেত্র হলো অ্যাডার, সাবট্রাক্টর, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, পেরিটি বিট জেনারেটর, অবলিক চেকার, কোড কনভার্টার, মাল্টিপ্লায়ার, ডিভাইজার, ডিজিটাল কম্পারেটর, আরও বিভিন্ন ক্ষেত্রে এই কম্বিনেশন লজিক সার্কিটের প্রয়োগ হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা এই আজকে আমরা অধ্যায় 9-এর যা আলোচনা ছিল শেষ করলাম। এখন অধ্যায় 9-এর উপর বাড়ির কাজ। এখানে দেখো 10টি প্রশ্ন দেওয়া হয়েছে বাড়ির কাজের জন্য। এগুলো তোমরা সেশনাল খাতায় বাড়ির কাজের জন্য করবে এবং এই প্রশ্নগুলি খুব ভালো মতো তোমরা প্র্যাকটিস করবে। আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 10 এনকোডার, ডিকোডার ও ডিসপ্লে ডিভাইস নিয়ে। আর আজকের ক্লাসের ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।